গল্পের নাম ফাঁদ। গল্পটি লিখেছেন অনিন্দিতা। ওয়ালপেপার জুড়ে থাকা ছবিটা দেখে চোখ বন্ধ করে ফেলল রূপসী। প্রীতিস মেকওভারের মালকিন প্রীতিদি যখন ডেকে বলেছিলেন একটা কাজ আছে, আইব্রো ভাত থেকে সঙ্গীত, মেহেন্দি, বিয়ের রিসেপশন অবধি সাজাতে হবে, তখন ভালো মন্দ কিছু না ভেবেই রাজি হয়ে গিয়েছিল। শুনে নিয়েছিল সাজাতে হবে বাড়ি গিয়ে। তখন আর কিছু মাথায় আসেনি, কেবল মনে হয়েছিল অনেকগুলো টাকা পাওয়া যাবে। কনের মা, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব মিলিয়ে মোটামুটি 4-5 জন লোককে সাজাতে হবে। অবশ্য মূল সাজটা কনেরই, বাকিরা ওই চুলটুল বাঁধা সামান্য কিছু টাচ আপ। কিন্তু টাকাটা প্রীতি ম্যাডামকে দিয়েও নিট লাভ থাকবে 25,000। তার উপর যদি খানিক বকশিস মেলে। ট্রেনিং শেষে কাজ পাওয়ার পর প্রথম দিন থেকেই একটু একটু করে পয়সা জমাচ্ছিল সে। ভেবেছিল ভবিষ্যৎ জীবনে একজন মনের মানুষ এলে বিয়ে থা করে ছোট্ট একটা সুখের নিট সাজাবে। কিন্তু জীবনে এলো অমরেন্দ্র, ভেসে গেল সে। পরে বুঝল সে একাই ভেসেছে, অমরেন্দ্র কেবল তাকে নিজের দরকারে ব্যবহার করেছে। এভাবে সে যে তার অনুভূতি নিয়ে খেলবে স্বপ্নেও ভাবেনি। ভাববে কিভাবে? ভেসে গেলে কি আর ভাবার মতো মনের অবস্থা থাকে? সুন্দর আর মায়াবী স্বপ্ন দেখাতে জানত অমরেন্দ্র। সেই টানেই তো সে ছুটে যেত বারবার, সঁপে দিত নিজেকে। আর একদিন সেই অমরেন্দ্রর বিপদ শুনে উজাড় করে দিয়েছিল নিজের যাবতীয় পুঁজি। তারপরেই উদাও হয়ে গিয়েছিল সে, আর খোঁজ মেলেনি তার। ফোন করলে কেবলই শুনতে হয়েছে, দ্য নাম্বার ইউ ডায়ালড ইজ ইনভ্যালিড। প্রথম খুব ভেঙে পড়েছিল সে, ধীরে ধীরে সামলে নিয়েছে নিজেকে। গোটা পরিবার যার মুখ চেয়ে বসে আছে, তার কি এভাবে ভেঙে পড়লে চলে? তবে জমানোর অভ্যাসটা থেকে গেছে রূপসীর, শুধু লক্ষ্যটা বদলেছে। অল্প হলেও রোজ সে পয়সা জমায়, তবে নিজের সংসারের স্বপ্নে বিভোর হয়ে নয়। প্রীতিদির মতো ঝকঝকে একটা পার্লার খুলবে সে। অবশ্য কতদিনে সে পুঁজি জমবে নিজেও জানে না, আদৌ কি জমবে কোনো দিন। তবু রূপসী স্বপ্ন দেখে, স্বপ্ন না দেখলে বাঁচবে কিভাবে? কিন্তু আজ যে তার সব হিসেব গোলমাল হয়ে গেল। একবার ভাবল এমনটা তো হতেই পারে, হয়তো দুজনেই একই রকম দেখতে। কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে তার। মৈথিলি বড় লোকের মেয়ে, সে কি তার মতো বোকা হতে পারে? চোখের সাজ হয়ে গিয়েছিল, ওষ্ঠরঞ্জনী লাগিয়ে রূপোর তৈরি গয়নাগুলোকে একে একে পরাতে লাগলো রূপসী। এই কন্যে তথাকথিত সুন্দরী নয়, কিন্তু অসম্ভব আকর্ষণীয়া। সাজতে জানে, ভাবতেও। ইউনিক ভাবনাগুলোই মৈথিলিকে বাকিদের থেকে আলাদা করেছে। নইলে কেউ কখনো শুনেছে আইবুড়ো ভাতের দিন মেয়ে রূপোর গয়নায় সাজে? পুরো সাজের পর রূপসীর নিজেরই তো মৈথিলির দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না। দেওয়াল জোড়া আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখছিল মৈথিলি। বরাবরই সে সাজতে ভালোবাসে। নিজের রূপ সম্পর্কে তার একটা পরিষ্কার ধারণা আছে। শ্যামলা হলেও বুদ্ধিদীপ্ত চোখ আর তীক্ষ্ণ চোয়াল আধুনিক পুরুষের নজর ছিনিয়ে নিতে পারে। মানতেই হবে এই মেয়েটির সাজানোর হাত অপূর্ব। আজকের সাজে তাকে অসাধারণ লাগছে। ফোন ক্যামেরা খুলে বেশ কয়েকটা ছবি তুলে ফেলল তখনই। ব্যালকনিতে গিয়ে বিরাট ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রিল তুলল 3-4টে। রূপসীকেও তুলে দিতে বলল। বাইরে অবশ্য নামি ফটোগ্রাফার ক্যামেরা হাতে অপেক্ষা করছে। সমাজ যতই আধুনিক হোক, বিয়ে কি আর বারবার হয়? সোশ্যাল মিডিয়ায় বেস্ট ছবিগুলো আপলোড করতে হবে না? সবশেষে সন্তুষ্ট মৈথিলি 1,000-2 টাকা রূপসীর হাতে ধরিয়ে দিয়ে হাসল। প্রীতিদি ঠিক লোককে পাঠিয়েছে আমায় সাজানোর জন্য। জানো তো, প্রীতিদি আমার দিদির বন্ধু, একসঙ্গে পড়াশোনা করেছে দুজনে। রূপকদার সঙ্গে বছর 2-এর প্রেম পর্ব চলার পর দিদি বিয়ে করে নিল। কিন্তু প্রীতিদি তখনও নিজের পায়ে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল। কত সম্বন্ধ এসেছে, কিন্তু সেই এক কথা, শেষে ভেবেচিন্তে পার্লার খুলল। দিব্যি বড় লোকের মেয়ে, রোজগারের তেমন কোনো দরকার নেই। তবুও মা বাবা এই কারণে প্রীতিদিকে ভারী পছন্দ করেন। কেমন আত্মসম্মানী মেয়ে,
একাকী দিব্যি ব্যবসা সামলাচ্ছে। সেই জন্যই তো আইবুড়ো ভাত থেকে রিসেপশন অবধি পুরো সাজানোর দায়িত্ব বাবা প্রীতিশ মেকওভারকে দিয়েছে। মেয়েটা নিজেই বেশ কথা বলে। রূপসীর মনে হলো সুবিধাই হবে। আপনি নিজেও নিশ্চয়ই জব করেন? করার ইচ্ছে তো ছিল, কিন্তু অনুপমের সঙ্গে আলাপ হওয়ার পর সব কিছু কেমন যেন বদলে গেল। আগে ভেবেছিলাম চাকরি না করে বিয়েই করব না, কিন্তু অনুপমের কথা শোনার পর জানো, ওর জীবনে আমি ছাড়া কেউ নেই। বাবা মা আত্মীয় স্বজন কেউ না। বলতে বলতে গলা ভারী হয়ে আসে মৈথিলীর। আমি না দেখলে কে দেখবে ওকে বলো তো? ঠিক সেই সময় ফোনটা এলো। মোবাইল কানে ব্যালকনিতে চলে গেল মৈথিলী। রূপসীর মনে হলো কথাগুলো তার সব চেনা চেনা লাগছে। অমরেন্দ্র এভাবেই কথা বলতো। এই করেই তো গভীর মায়ায় জড়িয়ে পড়েছিল সে। নিজের যাবতীয় সঞ্চয় হাতে তুলে দিতে একটি বারের জন্যও ভাবেনি। কৌতূহলী হয়ে কান পাততেই কথাগুলো যেন হাওয়ায় ভেসে এলো। এই কটা মাত্র টাকার জন্য তুমি এত চিন্তা করছো? আরে আমি আছি তো নাকি, সব ব্যবস্থা হয়ে যাবে। বলেছি না নিজেকে কখনো একা ভাববে না। জানবে তোমার মৈথিলী সব সময় তোমার পাশে আছে। ভালোবাসা মানে সুখে দুঃখে পাশে থাকা। সুখের দিনে থাকবো আর দুঃখের দিনে সরে যাব, অমনটা আর যাই হোক ভালোবাসা নয়। নিজেকে কখনো একলা বলবে না, তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। আলোর মালায় সাজানো বাড়িটা থেকে চুপচাপ বেরিয়ে পড়ল রূপসী। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তাকে দেখবে কে? কি হতে চলেছে তার ষষ্ঠ ইন্দ্রিয় ভালোই বুঝতে পারছে, কিন্তু সে কী বা করতে পারে? প্রীতিদিকে জানাবে একবার? বন্ধুর বোনের বিষয় বলে কথা, নিশ্চয়ই প্রীতিদি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। কিন্তু যদি নিজের লাভের কথা ভেবে চুপ করে থাকে, তাকেও চুপ করে থাকতে বলে, তখন কি হবে? কাজ তো তাকে ওই পার্লারেই করতে হবে। যতদূর চিনেছে সে, সবার আগে প্রীতিদি নিজের লাভ লোকসানের কথাই হিসেব করবে। হঠাৎ পরমার কথা মনে পড়ে গেল রূপসীর। পরমা তাদের মফস্বলেই থাকে। কয়েক মাস আগে কাজ সেরে ফেরার পথে কারা যেন তাকে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সেই মুহূর্তে ভাগ্যিস একটা মেয়ে পুলিশ রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে দেখতে পেয়ে বাঁচায়। ছেলেগুলোর যা হাল করেছিল সে আর বলার মতো নয়। প্রিয় বন্ধুকে চুপি চুপি বলেছে পরমা, পুলিশ হলেও সেই দিদিমণি নাকি ভারী ভালো মানুষ। তাকে নিজের নম্বর দিয়ে বলেছে দরকার পড়লে কোনো রকম চিন্তা না করে যেন তাকে একটা ফোন করে। পরমার ওই পুলিশ দিদিমণি কি তার সঙ্গে কথা বলবে না? হঠাৎ রূপসীর পেটের ভেতরটা চিনচিন করে ওঠে। সেই কোন সকালে বাড়ি থেকে ছাতু খেয়ে বেরিয়েছে। এবার যে পেটে কিছু দিতেই হয়। কাছাকাছি কিছু নেই, কেবল একটা মোমো স্টল ছাড়া। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যায় সে। ধোসা ইডলি মোমো আছে দোকানে। এক প্লেট মোমো অর্ডার দেয়। ঠান্ডার মধ্যে ধোঁয়া ওঠা গরম স্যুপে চুমুক দেয়। আরাম পায় গলাটা। ভাবতে থাকে মৈথিলীকে ফাঁদে পড়ার হাত থেকে বাঁচাবে কিভাবে। সব শুনে ওই পুলিশ দিদিমণি কি তাকে সাহায্য করবে? মিনিট 15 অপেক্ষা শেষে রূপসী দেখল কাজ সেরে পরমা ঘরে ঢুকছে। ক্যাম্প খাটে রূপসীকে চুপচাপ বসে থাকতে দেখে সে যেন একটু চমকে গেল। বন্ধুত্ব গভীর হলেও কাজের চাপে দেখা করার সময় পায় না তারা। তবুও রূপসী যখন এতদিন বাদে সময় করে এসেছে, কিছু একটা নিশ্চয়ই হয়েছে। কিন্তু মুখের ভাবে মনের উদ্বিগ্নতা প্রকাশ করল না পরমা। শান্ত স্বরে বলল, তুই আর একটু বস, আমি কুয়ো থেকে জল তুলে চটপট হাত পাটা ধুয়ে আসি, তারপর শুনছি কি হয়েছে। সব শুনে গম্ভীর হয়ে গেল পরমার মুখ। চাপা গলায় বলে উঠল, পর উপকার করতে চাইছিস সে খুব ভালো কথা, কিন্তু এ ছেলে যদি সেই ছেলে না হয়। মোবাইলের ওয়ালপেপারে ছবি দেখেছিস বলছিস বটে, কিন্তু সেই যে তোর ক্লায়েন্টের হবু বর, তার গ্যারান্টি কোথায়? আরও একটা ব্যাপার আছে, ভালো করে ভেবে দেখ। ভদ্রলোক ফোন করে তোর ক্লায়েন্টের কাছে টাকা চেয়েছে বলেই কি তোর মন লোকটাকে অমরেন্দ্র ভেবে বসলো? আমি বলি কি, এত তাড়াহুড়ো না করে আর একটু অপেক্ষা কর।
সাজানোর জন্য তোকে তো রিসেপশন অবধি বুক করেছে। তোর কাজ ওদের পছন্দও হয়েছে, কাজেই চাপ নেই। যে কোনোভাবেই হোক ক্লায়েন্টের থেকে জেনে নেওয়ার চেষ্টা কর ওয়ালপেপারের ভদ্রলোকই ওর হবু স্বামী কিনা। পরের স্টেপ নেওয়ার জন্য পুলিশ দিদিমণি তো রইলেনই। খানিকক্ষণ স্থির হয়ে বসে রইল রূপসী। পরমার পরামর্শ তার বেশ পছন্দ হয়েছে। এই জন্যই বলে বোধহয় জীবনে একটা সুপরামর্শদাতা বন্ধু থাকা দরকার। হয়তো সে জীবনে একবার ঠকেছে বলেই অতিরিক্ত ভাবছে। কিন্তু ওয়ালপেপারের ছবি, এত ভুল কি হবে তার? সামান্য থেমে বলল সে, ঠিক আছে, তোর কথাই মানলাম, কিন্তু একটা সাহায্য করতে হবে। আবার কি হলো? বলল পরমা, তোর ওই পুলিশ দিদিমণির সঙ্গে একবার আমার কথা বলিয়ে দে। আমি অন্তত ঘটনাটা বলে রাখি। মনটা বড্ড আনচান করছে রে। তুই তো বলেছিলি উনি নাকি খুব ভালো মানুষ, মানুষের উপকারে সদা তৎপর। রূপসীর নাছোড়বান্দা মনোভাব দেখে পরমার আপত্তি করতে পারে না। এতদিনের বন্ধুত্ব তাদের, না বলে বন্ধুকে কি কষ্ট দেওয়া যায়? বার পাঁচেক ডায়াল হওয়ার পর ও প্রান্ত থেকে শোনা গেল মেয়েলি অথচ গম্ভীর একটা গলা। অফিসার রেবতী চ্যাটার্জি স্পিকিং। ফিসফিসে বলে উঠল রূপসী, এই পরমা, অফিসার রেবতী চ্যাটার্জি কে? কি গম্ভীর গলা রে ভদ্রমহিলার। গলা গম্ভীর হলেও মানুষটা বড় ভালো। উনি তো পুলিশ দিদিমণি। ভয় না পেয়ে সব খুলে বল দেখি। দেখবি ঠিক উনি তোকে সাহায্য করবেন। ঘটনাক্রম শুনে চিন্তিত হয়ে পড়লেন রেবতী চ্যাটার্জি। এই মুহূর্তে ফোনে রূপসী যা বলছে তা যদি সত্যি হয় তবে যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে। মৈথিলীর পরিবারের বিস্তারিত পরিচয় ঠিকানা নিয়ে রাখলেন। নিলেন রূপসীর মোবাইল নাম্বার, যাতে প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আজ ব্যানার্জি বাড়িতে সঙ্গীতের আসর বসবে মৈথিলীর বিয়ে উপলক্ষে। এক দিদি আর দুই বন্ধু চুল বেঁধে দেওয়ার পর সাজতে এলো মৈথিলী। সাজাতে গিয়ে রূপসী লক্ষ্য করেছে হবু কনের একটা আলাদা রকম লজ্জা মাখা ঔজ্জ্বল্য থাকে। মৈথিলীকে আজ ঠিক তেমনই লাগছে। তবে কারোর যদি আর্থিক অনটন কিংবা মানসিক চাপ থাকে সেক্ষেত্রে কোণে হলেও চোখে মুখে একটা দম বন্ধ করা ভাব থাকে। কিন্তু মৈথিলীকে এক ঝলক দেখলেই বোঝা যায় এই বিয়ে নিয়ে সে বেশ উত্তেজিত। প্রাণের খুশিতেই বিয়েটা করছে। কপার গোল্ডেন লেহেঙ্গায় ছোট্ট ছোট্ট স্টোন আর বিডস ওয়ার্ক, মেটালিক আইজ, নুড লিপসের সঙ্গে নবরত্নের জমকালো সেট। ভেলভেটের বক্স খুলে মাঙ্গো টিকা দেখে রূপসী আর একবার মুগ্ধ হলো। মৈথিলীর রুচির জবাব নেই। নিশ্চয়ই কোনো নামি বুটিকের স্টেটমেন্ট পিস হবে। ফোনটা এলো সেই মুহূর্তে যখন উইংড আইসটা আঁকতে যাচ্ছিল রূপসী। বাধা পড়ে লাইনার গেল ধেবড়ে। ব্যস্ত সমস্ত হয়ে হবু বরের ফোন ধরল মৈথিলী। চলে গেল ব্যালকনিতে। হাতের ইশারায় অপেক্ষা করতে বলল রূপসীকে। আরে, টাকার জোগাড় হয়ে গেছে, এত চিন্তা করছো কেন? একটা দিন তো সময় দেবে নাকি? কাল সকালেই। আরে হ্যাঁ রে বাবা, কোনো চিন্তা করো না। না না, কাউকে বলিনি। কথাটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। এই ছোট্ট বিষয় নিয়ে কেউ আবার চিন্তা করে? ইয়েস বাবা, আই অ্যাম অল ইয়োর্স। এখন শান্তিতে সাজতে দাও দেখি। মেকআপ ম্যান এসে বসে আছে। এমন সময় ফোন করলে আইলাইনারটাই ধেবড়ে গেল। অনুযোগের ভঙ্গিতে বলল মৈথিলী, কত করে সঙ্গীতে আসতে বললাম, কাপল ডান্স হবে। ঝামেলার জন্য তুমি আসতেই পারলে না। এখন আমাকে একাই সব কিছু ম্যানেজ করতে হবে। দিদিরা বন্ধুরা সব কি বলছে জানো? বলছে এখনই তোর ভদ্রলোক এত ব্যস্ত, পরে কি হবে রে? তোকে সময় দেবে তো, নাকি হানিমুন সেরে 18 ঘন্টা অফিস? আরে না না, সরি কিসের? আমি কি তাই বলেছি? জানি তো, উপায় থাকলে তুমি ডেফিনেটলি আসতে। ডোন্ট ওরি, বললাম তো আমি ম্যানেজ করে নেব। কাল বিকেলে কিন্তু আসতেই হবে। আর বিয়ের পর থেকে কিন্তু সব সময় আমার, শুধুই আমার। আইলাইনারের টাচটা তাড়াতাড়ি ঠিক করো, বুঝলে? সবাই আমার জন্য ওয়েট করছে। ডান্স পারফরমেন্স আছে।
আমায় যেন সেরা দেখায়। ম্যাডাম, আপনার উডবিকে কিন্তু খুব সুন্দর দেখতে। ফোনের ওয়ালপেপারে ছবিটা ওরই তো? সরু চোখে রূপসীকে কিছুক্ষণ মাপল মৈথিলি। কি বলতে চাইছো খুলে বলো তো? সব শুনে গম্ভীর হয়ে গেল মৈথিলির মুখ। রূপসীর জন্য পেস্ট্রি পাঠিয়েছিল মা। উত্তেজনায় পাশে রাখা চামচ দিয়ে তার খানিকটা কেটে খেয়ে নিল সে। প্রেম করার সময় পরমার স্বাদের ক্যামেরা নিয়ে দূর থেকে একটা ছবি তুলেছিল অমরেন্দ্র। আজ সে সেটা নিয়ে এসেছিল সঙ্গে করে। যত্নে তুলে দিল মৈথিলির হাতে। কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি যেন আমার উপর রাগ করবেন না ম্যাডাম। এই দুদিন আপনার সঙ্গে কথা বলে ভারী ভালো লেগে গেছে। নিজে ঘর পোড়া গরু তো, তাই চাই না আপনিও একই রকম বিপদে পড়ুন। হতাশ গলায় মৈথিলি বলল, বাড়ি জুড়ে লোকজন, আত্মীয় স্বজন, নিমন্ত্রণপত্র বিলি হয়ে গেছে। সবাই বিয়ের কথা জেনে গেছে। এখন আমি কি করব? এই ম্যাডামের সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন। পুলিশের বড় পদে আছেন উনি। তুমি একটু অপেক্ষা করো, আমি বাবা মা দিদিকে ডেকে আনি। সব শুনে মনে হলো ওরাও যেন আকাশ থেকে পড়লেন। রেবতী ম্যামকে ফোন করার পর মৈথিলির বাবা সুদীপ ব্যানার্জি অনেকটাই ধাতস্থ হলেন। আজকের রাতটা এখানেই থেকে যাও বুঝলে, রূপসীকে বললেন সুদীপবাবু। কালকের অপারেশনে তোমার সাহায্য লাগবে। ভাগ্যিস প্রীতি তোমায় মেকআপ আর্টিস্ট হিসেবে পাঠিয়েছিল, নইলে সবার সামনে আমাদের মুখ দেখানো দায় হতো। কালকেই শয়তানটার উপযুক্ত ব্যবস্থা হবে। তুমি তুমি এখানে? সেদিন আমায় না বলে কোথায় চলে গিয়েছিলে? পায়ে পায়ে রূপসী এগিয়ে যায় অমরেন্দ্র ওরফে অনুপমের দিকে। স্পষ্টতই চমকে ওঠে অনুপম। রূপসীকে দেখে খানিকটা ঘাবড়েও যায়। কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে ওঠে। তুতলে উঠে বলে, তুমি এখানে কি করছো? আমার খবর জানলে কিভাবে? দেখো রূপ, সেদিন আমার কাছে কোনো উপায় ছিল না। তোমার সব গল্প আমার জানা। আজ কেন এসেছো, কোন উদ্দেশ্যে এসেছো তাও? কি ভেবেছিলে আমায় ঠকিয়ে বহু কষ্টের সঞ্চয় আত্মসাৎ করে ভেগে যাবে, আর কোনোদিনও খুঁজে পাবো না তোমায়? না অমরেন্দ্র, ভুল ভেবেছিলে। রূপসী এত বোকা মেয়ে নয়। না অমরেন্দ্র, মুখ খোলার চেষ্টা করো না। তোমার মুখ থেকে কোনো ন্যাকা ন্যাকা ভালোবাসার কথা আমি শুনতে চাই না। রূপসী, একবার অন্তত আমার কথাটা শোনো। আমি সব খবর নিয়েই এসেছি। বারবার তোমার নাম বদলায়, বদলে যায় পরিচয়, সেই সঙ্গে বদলায় ভালোবাসার মানুষটিও। অমন ভালোবাসায় আমার কাজ নেই। আসলে ভালো তো তুমি একটা জিনিসকেই বাসো, তা হলো টাকা। মানে আমার টাকাটা ফিরিয়ে দিয়ে দাও, আমি চলে যাই। তারপর তুমি যার সঙ্গে যা ইচ্ছে করো, আমার জানার দরকার নেই। বড় লোকের অনেক টাকা, কিন্তু আমার ওটা বহুদিনের সঞ্চয়। টাকা? এখন আমি টাকা পাবো কোথায়? সেসব কবে খরচ হয়ে গেছে। একটু ভেবে বলে অমরেন্দ্র, ঠিক আছে, তুমি ওই থামের আড়ালে লুকিয়ে থাকো। কেউ তোমায় যেন দেখতে না পায়। দেখতে পেলে বিপদ বাড়বে। টাকাটা পাই, আমি তোমার প্রাপ্য অঙ্ক ফেরত দিয়ে দেব। হঠাৎ সামনের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে ওঠে অমরেন্দ্র ওরফে অনুপম। মৈথিলি আসছে, হাতে তার বড় ব্যাগ। নিশ্চয়ই ওতে টাকা আছে। পাশে তাকিয়ে নিশ্চিন্ত হয় অনুপম। রূপসী তার কথা মতো কাজ করেছে। ভাগ্যিস, অনেকগুলো টাকার ব্যাপার, হাতছাড়া হলে মুশকিলে পড়ে যেত। হাসে মৈথিলি। নার্ভাস ভাব ফুটে ওঠে ঠোঁটের কোণে। তোমার কথা মতো বাড়ির কাউকে কিচ্ছুটি বলিনি। পুরো 20 লাখ আছে এতে। আসলে অ্যাকাউন্ট থেকে তুলতে খানিক সময় লাগলো। অনেক দিনের চেনা ব্যাংক ম্যানেজার তো। আঙ্কেল কেবিনে ডেকে জিজ্ঞেস করছিলেন এত টাকা কেন লাগবে। অনলাইন ট্রান্সফার করলে সুবিধা হতো, কিন্তু তুমি যে বললে ক্যাশ না হলে অসুবিধা হবে, সেই জন্যই। টাকার ব্যাগটা নিজের হাতে নিয়ে আবেগ ঘন কণ্ঠে অনুপম বলে ওঠে, তুমি যে আমার কি উপকার করলে, জন্ম জন্মান্তরেও ভুলবো না। চিরদিন তুমি আমার হৃদয়ে রানী হয়ে থাকবে। আজ থেকে আমার সব কিছু তোমার, শুধুই তোমার।
হৃদয়ের রানীর দেওয়া মূল্য ঠাসা উপহারের ব্যাগটা একবার খুলে পর্যন্ত দেখলি না? যদি টাকার বদলে খানিক পাথরকুচি ভরে দেয়। কি জানিস, সিনেমাটা ভালোই জমিয়েছিলি, কিন্তু ওই শেষের লাইনে এসে পপকর্ন চিবোতে চিবোতে রেবতী চ্যাটার্জি সামনে এগিয়ে আসেন। কে আপনি? মৈথিলি, কে ইনি? তোমার আত্মীয়া নাকি? ইনি এখানে কিভাবে এলেন? তুমি কি ওকে এখানে নিয়ে এসেছো? আমি তো বারবার তোমাকে একা আসতে বলেছিলাম। ভয়ার্ত চোখে তাকিয়ে দেখে অনুপম তার হবু শ্বশুর সুদীপবাবু, তাঁর স্ত্রী মৈথিলির দিদি সবাই একে একে গাড়ি থেকে নামছেন। বিপদ বুঝে দুপা করে পেছোতে থাকে সে। পরক্ষণেই বোঁ করে উল্টো দিকে ঘুরে দৌড়ানোর চেষ্টা করে। সোজা গিয়ে ধাক্কা খায় রূপসীর সঙ্গে। হুমড়ি খেয়ে পড়ে যায় রাস্তায়। চোট খেয়েও উঠে দাঁড়ায় সে। চেষ্টা করে দৌড়তে। তখনই রেবতী ম্যাডাম এগিয়ে এসে কলারটা ধরে ফেলে। থাপ্পড়ের আওয়াজটা অনেক দূর অবধি শোনা যায়। মুখোমুখি দাঁড়িয়ে ঠান্ডা গলায় বলে ওঠে রূপসী, সাময়িকভাবে দুর্বল হয়ে পড়লেও আমি নিজেকে সামলে নিয়েছি। কিন্তু মৈথিলি দিদি হয়তো পারত না, বড্ড ভালোবেসে ফেলেছিল তোমাকে। রেবতী ম্যাডামের সামনে দাঁড়িয়ে বলো, এরকম কত মেয়ে সর্বনাশ করেছ ভালোবাসার ফাঁদ পেতে? রেবতী চ্যাটার্জি? ইনি তবে সেই রেবতী চ্যাটার্জি? ভয়ে কেঁপে ওঠে অনুপম। এই ম্যাডাম সম্পর্কে অপরাধী জগতের বাসিন্দারা কম বেশি সবাই জানে, আর যা জানে তা মোটেই অনুপমের জন্য আশাপ্রদ নয়। কলার চেপে ধরে থাকা অবস্থায় ঠান্ডা স্বরে রেবতী চ্যাটার্জি বলে ওঠেন, কী রে অরুণ ওরফে ইউসুফ ওরফে অমরেন্দ্র, এতদিন তো বেশ ছোটোখাটো অপারেশন চালাচ্ছিলি, হঠাৎ বড় ঘরের মেয়ের দিকে হাত বাড়াতে গেলি কেন? ধরা না পড়ে লোভটা বোধহয় একটু বেশিই বেড়ে গিয়েছিল না? এবার শ্বশুরবাড়ি চল, যাতে অনেক দিন ধরে খাতির যত্ন পাস সেই চেষ্টাই করব। সুদীপবাবুর দিকে ফিরে হাসলেন রেবতী। এই মহাপুরুষের নাম অনেক আগে থেকেই পুলিশের খাতায় আছে। কেস সাজাতে খুব একটা অসুবিধা হবে না। শুধু কেস কোর্টে উঠলে মৈথিলিকে হয়তো এক দুবার জজ সাহেবের সামনে বয়ান দিতে যেতে হতে পারে। আপনাদের কোনো আপত্তি নেই তো? মৈথিলি ঘাড় নাড়ে। সুদীপবাবুও। আমি চাই এই বদমাসটা উপযুক্ত শাস্তি হোক। রূপসী, তোমাকেও যেতে হবে কিন্তু। আমি ডেট জানিয়ে দেব। সে ঘাড় নাড়ে। অনুপমকে নিয়ে রেবতী ম্যাডাম চলে গেল। সেও দৌড় দেয় স্টেশনের দিকে। কাল রাত থেকে বাড়ি ফিরতে পারেনি সে। বাড়ি ফিরে তাড়াতাড়ি সবাইকে সুখবরটা দিতে হবে। মৈথিলি ম্যাডাম বলেছেন পার্লারের জন্য নেওয়া ছোট্ট ঘরটার 6 মাসের ভাড়া সেলামির টাকা তিনিই দিয়ে দেবেন। রইল বাকি সাজানোর কথা। সুদীপবাবু বলেছেন চেনা লোককে ধরে ব্যাংক লোনের ব্যবস্থা তিনিই করে দেবেন। শুধু একটাই অনুরোধ, সাজানোর পাশাপাশি মানুষের পাশে দাঁড়াতে রূপসী কোনোদিনও যেন ভুলে না যায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।